কি ব্যাপার, কি হয়েছে? আসসালামু আলাইকুম এইচএসসি 26। আশা করি তোমাদের প্রিপারেশন খুবই ভালো। কিন্তু ইংরেজি ভার্সনদের জন্য পরীক্ষার আগের রাতে বোটানি টার্মগুলো রিভিশন দেওয়াটা একটু ট্রিকি হয়ে যায়। তোমাদের অনেকেই মেসেজ দিয়েছিলে, ভাইয়া সিকিউ তো সামলানো যায়, কিন্তু এমসিকিউতে 25-এ 25 পাওয়া কিভাবে সম্ভব? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। তোমাদের এই শেষ মুহূর্তের দুশ্চিন্তাকে দূর করতেই আজকে আমাদের এই স্পেশাল সেশন। আগামী কিছুক্ষণ আমরা বোটানির এমন টপ নচ 200টি কোয়েশ্চেন সলভ করব যা তোমার পুরো সিলেবাসটাকে রিওয়াইন্ড করে দিবে এবং একই সাথে তোমার কনফিডেন্স লেভেলটাকে অনেক উপরে নিয়ে যাবে। আমি ডক্টর মেহরাত সিয়াম আছি তোমাদের সাথে আজকের এই সেশনে। তো চলো আর এক সেকেন্ডও দেরি না করে শুরু করা যাক আমাদের বোটানি এমসিকিউ মাস্টারি ক্লাস। আচ্ছা, তো আমরা এখন শুরু করব চ্যাপ্টার 3 সেল কেমিস্ট্রি। এখান থেকে 2 থেকে 3টা এমসিকিউ কিন্তু আসার সম্ভাবনা অনেক 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 বেশি। ঠিক আছে, আচ্ছা তো দেখি আমরা কোয়েশ্চেন। হাউ মেনি অ্যামাইনো অ্যাসিডস আর দেয়ার দ্যাট প্রোডিউসেস প্রোটিনস ইন লিভিং সেল? দেখো এখানের মধ্যে কিওয়ার্ডস হচ্ছে প্রোটিন আর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড দ্যাট প্রোডিউস প্রোটিন ইন লিভিং সেল, তার মানে হচ্ছে প্রোটিন অ্যামাইনো অ্যাসিডস গুলোর কথা বলতেছে। ইন টোটাল দেয়ার আর 28 অ্যামাইনো অ্যাসিডস। তার মধ্যে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড কিছু আছে, কিছু হচ্ছে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তাহলে প্রোটিন প্রোডিউস করার জন্য কিছু অ্যামাইনো অ্যাসিড আছে, ওগুলোকে আমরা বলি প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, আর যেগুলো প্রোটিন বানাতে ইউজ করে না সেগুলোকে আমরা বলি নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। চলো দেখি এই যে ক্লাসিফিকেশন অফ অ্যামাইনো অ্যাসিড। এখন দেখো এখানের মধ্যে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড আছে, নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড আছে। এই প্রোটিন অ্যামাইনো অ্যাসিড কয়টা? 20, বোথ ফর অ্যাডাল্ট অ্যান্ড চাইল্ড। আচ্ছা, আর নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড টোটাল হচ্ছে বাকি তাহলে 8টা। তাহলে আমি যদি জানি যে টোটাল 28টা আর নন প্রোটিন আর প্রোটিন অ্যামাইনো অ্যাসিড 20টা, তাহলে তো আমার নন প্রোটিন অ্যাসিড কয়টা জানা লাগতেছে না। ঠিক আছে, আচ্ছা এখন আসি প্রোটিন অ্যামাইনো অ্যাসিডকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আর একটা হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কেন এসেনশিয়াল? এগুলো কিন্তু আমাদের বডিতে সিনথেসাইজ করা যায় না। ঠিক আছে, আমাদের বডিতে এগুলো প্রোডিউস করা যায় না, এগুলো মাস্ট বি অবটেইনড থ্রু ডায়েট, খাবার দাবারের মাধ্যমে আমাদেরকে এগুলো নিতেই হবে। আর যেগুলো সিনথেসাইজ করা যায় এগুলোকে আমরা বলি নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তো এইটাতে একটু দেখো, অ্যাডাল্টের মধ্যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে আউট অফ 20 মাত্র 8টা। ঠিক আছে, নন এসেনশিয়াল কয়টা দরকার নেই, অ্যাডাল্টের মধ্যে থাকে 8টা, আর চাইল্ডের মধ্যে এক্সট্রা 2টা থাকে। সেই এক্সট্রা 2টা কি কি? একটা হচ্ছে আর্জিনিন আর একটা হচ্ছে হিস্টিডিন। একটা হচ্ছে আর্জিনিন আর একটা হচ্ছে হিস্টিডিন, এই দুইটা শুধুমাত্র চাইল্ডদের জন্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তাহলে বাকি আটটা কি কি এটা আমাদের একটু জেনে নিব। ঠিক আছে, চলো জেনে নিই। এটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। ছন্দটা হচ্ছে আমি আর তৃপ্তি মার্কেটে ভালো লাল লাল 3 পিস পেয়েছি। ঠিক আছে, আমি আর তৃপ্তি মার্কেটে ভালো লাল লাল 3 পিস পেয়েছি। তাহলে এই আমি দিয়ে হচ্ছে আইসোলিউসিন, আইসোলিউসিন। তৃপ্তি দিয়ে হচ্ছে তৃপ্তোফ্যান, তৃপ্তোফ্যান। মার্কেটে হচ্ছে এম দিয়ে মিথিওনিন, ভালো এটা দিয়ে হচ্ছে ভ্যালিন। লাল এটা দিয়ে হচ্ছে লাইসিন, আর এই লাল দিয়ে হচ্ছে লিউসিন। 3 দিয়ে হচ্ছে থ্রিওনিন, আর এই যে পেয়েছি এটা দিয়ে হচ্ছে ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন। দেখো তো কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8। এই যে 8টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড নিডেড ফর বোথ অ্যাডাল্টস এন্ড চাইল্ড। কি কি? আমি আর তৃপ্তি মার্কেটে ভালো লাল লাল 3 পিস পেয়েছি, চাইল্ড এটা দিয়ে মনে রাখতে পারো। আইসোলিউসিন, ট্রিপ্টোফ্যান, মিথিওনিন, ভ্যালিন, লাইসিন, লিউসিন, থ্রিওনিন, ফিনাইল অ্যালানিন। ঠিক আছে, আচ্ছা তাহলে এক্সট্রা যে এসেনশিয়াল অ্যাসিড চাইল্ডদের জন্য সেটা কি? আর্জিনিন এন্ড হিস্টিডিন। আর নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এক্সাম্পল জাস্ট 3টা মনে রাখো, অর্নিথিন, সাইট্রোলিন, হোমোসেরিন। এই অর্নিথিনটা কিন্তু পরে আমাদের ইউরিয়া সাইকেলে লাগে। ঠিক আছে, এটা কিন্তু আমরা জুওলজিতে গেলে পড়বো আর কি, কিডনি চ্যাপ্টারে। ঠিক আছে, অর্নিথিন হচ্ছে আমাদের ইউরিয়া সাইকেলের মধ্যে লাগে। আচ্ছা, হুইচ ওয়ান ইজ মনোস্যাকারাইড? চলো তো দেখি। রাইবোজ, ম্যালটোজ, সেলোবায়োজ, সুক্রোজ। আচ্ছা, মনোস্যাকারাইড কি কি সেটা যদি আমরা বের করতে যাই, এখান থেকে দেখো আমাদের জন্য সবচেয়ে ভালো হয় যদি আমরা পলিস্যাকারাইডের এক্সাম্পল দিয়ে শুরু করি, কারণ পলিস্যাকারাইডের এক্সাম্পলগুলো সবচেয়ে কম আমাদের। কি কি আছে পলিস্যাকারাইড? স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন সবচেয়ে কমন গুলো যদি বলি। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন নেই, ওকে ফাইন। এরপর হচ্ছে ডাইস্যাকারাইড। কি কি আছে? ডাইস্যাকারাইডের মধ্যে আছে মাল্টোজ, সেলোবায়োজ, সুক্রোজ। এই তিনটাই কি? এই তিনটাই হচ্ছে ডাইস্যাকারাইড। আর বাকি থাকে কি তাহলে? রাইবোজ। রাইবোজ হচ্ছে একটা পেন্টোজ মনোস্যাকারাইড। তাহলে আমাদের আনসার রাইবোজ।
হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কম্পোনেন্ট অফ ফিগার এ? এই যে এটা হচ্ছে ফিগার এ। কোয়েশ্চনে কি বলছে? আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, এল গ্লুকোজ, ফ্রুক্টোজ। তো এগুলো হচ্ছে রিং স্ট্রাকচার। রিং স্ট্রাকচার থেকে ওই এল আর ডি এই ধরনের এই জিনিসগুলো আমাদের বের করা লাগে না, আমাদের রিং স্ট্রাকচার থেকে বের করা লাগবে এটা কি আলফা নাকি বিটা। তাহলে আলফা নাকি বিটা এটা আমরা কিভাবে বের করব? এটা বের করার জন্য ট্রিক্সটা হচ্ছে এই যে দেখো এইখানে হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। এই জায়গাটাতে একটু যদি খেয়াল করো তাহলে দেখবা পরীক্ষার হলে কিন্তু 1 2 3 4 এখানে নাও দেয়া থাকতে পারে, এটা নিজে নিজে প্র্যাকটিস করে করে অবশ্যই পরীক্ষার হলে যাবে। তাহলে 1 নাম্বার কার্বনে আমি লিখে দিচ্ছি 1 নাম্বার কার্বনে OH যদি নিচে থাকে তাহলে ওইটাকে আমরা বলবো আলফা, আলফা। আলফা মেলরা সবসময় একটু হাম্বল থাকে, ঠিক আছে, একটু হাম্বল থাকার চেষ্টা করে, ঠিক আছে। তাহলে এখানে OH ও কিন্তু একটু আলফা, ঠিক আছে। আচ্ছা, আর যদি উপরে হয় তাহলে হবে সেটা বিটা, ঠিক আছে। 1 নাম্বার কার্বনে অলওয়েজ আলফা নাকি বিটা এটা চেক করার জন্য নাম্বার 1 কার্বনে সবসময় চোখ রাখবা। দেখো তো এই যে এখানে OH টা হচ্ছে নিচে, যেহেতু OH টা নিচে এবং এটা একটা 6 কার্বন একটা কম্পাউন্ড, আমরা এখান থেকে বলতে পারতেছি এটা একটা গ্লুকোজ। আর হচ্ছে এটা যেহেতু নিচে, OH টা যেহেতু নিচে, এই যে OH টা যেহেতু নিচে, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। এটা হচ্ছে আমাদের আনসার হচ্ছে আলফা ডি গ্লুকোজ, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি। হোয়াট কম্পোনেন্ট উইল বি ফর্মড when two figures are combined? একটু যদি খেয়াল করো এই ফিগারটার মধ্যে CHO এরকম একটা জিনিস আছে, এবং CHO ফাংশনাল গ্রুপ কাদের থাকে? যারা হচ্ছে অ্যালডিহাইড। এবং এটা যেহেতু আমরা একটু আগেই দেখে আসছি এটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ আমরা কি জানি? গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডো হেক্সোজ, 6টা কার্বন আছে, এই জন্য আমরা বলি এটাকে অ্যালডো হেক্সোজ। অ্যালডিহাইড আছে ওই জন্য অ্যালডো, ঠিক আছে। আর এখানের মধ্যে কোনো CHO কিন্তু নাই, বরঞ্চ CO আছে। আর C ডাবল বন্ড O এরকম টাইপের যদি থাকে ওইটাকে আমরা কি বলি? কিটোন বলি। আর এখানে কয়টা কার্বন আছে? 1 2 3 4 5 6, 6টা কার্বন। তার মানে এটা একটা কিটো হেক্সোজ। এই যে এইটা দেখলে আমরা বলতে পারবো এটা একটা কিটো হেক্সোজ। এবং সবচেয়ে কমন কিটো হেক্সোজ আমাদের এক্সাম্পল যেটা বইয়ে দেওয়া আছে সেটা হচ্ছে ফ্রুক্টোজ। তাহলে এইটা যদি গ্লুকোজ হয় আর এইটা যদি ফ্রুক্টোজ হয়, মনে আছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে কোন ডাইস্যাকারাইডটা ফর্ম হয়? এটা হচ্ছে সবচেয়ে কমন ডাইস্যাকারাইড, সেটা হচ্ছে সুক্রোজ। তাহলে আমাদের আনসার হচ্ছে সুক্রোজ। আবারও বলতেছি এটা হচ্ছে একটা অ্যালডো হেক্সোজ, এটা হচ্ছে একটা কিটো হেক্সোজ। এর আগের কোশ্চেনে আমরা দেখেছি এখানের মধ্যে CHO আছে, আর সবচেয়ে কমন অ্যালডো হেক্সোজটা সেটা হচ্ছে গ্লুকোজ। আর সবচেয়ে কমন কিটো হেক্সোজ কিভাবে বুঝলাম? কিটোন C ডাবল বন্ড O আছে, এই যে এখানে CO আছে, এটা দেখলে আমরা বুঝবো এটা একটা কিটোজ। তাহলে এটা একটা কিটো হেক্সোজ এবং সবচেয়ে কমন কিটো হেক্সোজ হচ্ছে ফ্রুক্টোজ। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ এই দুইটাকে বলছে কম্বাইন করতে, একটা জিনিসই ক্রিয়েট হয়, সেটা হচ্ছে আমাদের সুক্রোজ, ঠিক আছে। আচ্ছা, এই যে স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ যেগুলো দেখতেছো এগুলো কি? এগুলো হচ্ছে পলিস্যাকারাইড। এখানে মাত্র 2টা মনোস্যাকারাইডকে কম্বাইন করতেছি। আরেকভাবে তুমি করতে পারো যে এলিমিনেশন মেথড, মাত্র 2টা মনোস্যাকারাইডকে যেহেতু আমরা কম্বাইন করতেছি তার মানে একটা ডাইস্যাকারাইড পাবো। এখানের মধ্যে একটা মাত্র ডাইস্যাকারাইড আছে, বাকি 3টাই কিন্তু আমাদেরকে পলিস্যাকারাইড দিছে। তুমি কিন্তু মেথড অফ এলিমিনেশন দিয়ে ইজিলি এগুলো পলিস্যাকারাইডগুলোকে এলিমিনেট করলে একটা আনসার থাকবে, ঠিক আছে, এইভাবেও করতে পারো। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি চলো। ক্যারেক্টারিস্টিক্স দ্যাট উইল অ্যারাইজ ডিউরিং ফরমেশন অফ দ্য কম্পোনেন্ট। এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ এদেরকে আমরা যখন কম্বাইন করব তখন সুক্রোজ ক্রিয়েট হবে না? ওই সময় এই জিনিসগুলোর মধ্যে কোনটা কারেক্ট এইটা আমাদেরকে জানতে চেয়েছে। ক্যারেক্টারিস্টিক্স দ্যাট উইল অ্যারাইজ ডিউরিং ফরমেশন অফ দ্য কম্পোনেন্ট: 1 molecule of water, glycosidic bond, ketone and aldehyde of both monosaccharides degenerate। তো এটা একটু মনে রাখবা যে 1 molecule of waterটা পরে আসি, আগে আসি গ্লাইকোসাইডিক বন্ড। আমরা সেল কেমিস্ট্রিতে কিছু কমন বন্ড পড়বো, সেই বন্ডগুলো নিয়ে একটু আলোচনা করি চলো। গ্লাইকোসাইডিক বন্ড, পেপটাইড বন্ড, হাইড্রোজেন বন্ড আর হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। তো গ্লাইকোসাইডিক বন্ড সবসময় পাবা হচ্ছে মনোস্যাকারাইড, মানে বেসিক্যালি কার্বোহাইড্রেটের মধ্যে পাবা। মনে করো ডাইস্যাকারাইডের মধ্যে 2টা মনোস্যাকারাইড থাকে না? এই যে 2টা মনোস্যাকারাইড, এই 2টা মনোস্যাকারাইডের মধ্যে যে বন্ডটা থাকবে এই বন্ডটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে। আচ্ছা, প্রোটিন ফরমেশনের সময় অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলেই তো প্রোটিন ফর্ম করে। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ডটা থাকে সেটাকে আমরা বলি পেপটাইড বন্ড। তো ইনডিরেক্টলি প্রোটিনের মধ্যে যে বন্ড সেটা পেপটাইড বন্ড, এটা বলা যায়। আচ্ছা, ডিএনএ আর আরএনএ এর মধ্যে যে নাইট্রোজেনাস বেস আছে না, কি কি? অ্যাডিনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। এরা এই যে এ এর সাথে জি, এ এর সাথে যদি টি থাকে, জি এর সাথে যদি ট্রিপল বন্ড সি থাকে, এই যে ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এগুলো কি? এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড। তাহলে হাইড্রোজেন বন্ড কোথায় পাবো? নাইট্রোজেনাস বেস অফ ডিএনএ এন্ড আরএনএ এগুলোতে পাবো। ফসফোডাইএস্টার বন্ড এটা কোথায় পাবো? এটা পাবো আমরা নিউক্লিওটাইডের মধ্যে। কিরকম? যেমন ডিএনএ কি? ডিএনএ হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড চেইন মিলে হচ্ছে একটা ডিএনএ।
তাহলে আমি যদি বলি যে এখানে মনে করো এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এরকম এই যে প্রত্যেকটার মধ্যে যে বন্ড আছে না, এই বন্ডটা হচ্ছে দুইটা নিউক্লিওটাইডের মাঝখানে যে বন্ডটা, এই বন্ডটাকে আমরা বলতেছি ফসফোডাইএস্টার বন্ড। আচ্ছা, তাহলে characteristics that will arise during formation of the component glycosidic bond। গ্লাইকোসাইডিক বন্ড এখানের মধ্যে কি কারেক্ট কিনা, যেহেতু এরা কার্বোহাইড্রেট এবং এটা একটা ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইডের মধ্যে দুইটা মনোস্যাকারাইডের মধ্যে যে বন্ডটা থাকবে এটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। দিস ইজ কারেক্ট। কিটোন এন্ড অ্যালডিহাইড অফ বোথ মনোস্যাকারাইডস ডিজেনারেট। আমরা কি জানি সুক্রোজ হচ্ছে একটা রিডিউসিং সুগার, এবং রিডিউসিং সুগার কেন এটাকে রিডিউসিং সুগার বলি, কারণ হচ্ছে বোথ অ্যালডিহাইড এন্ড কিটোন এখান থেকে যখন এই দুইটা কম্বাইন হয়ে যায়, এটা থেকে অ্যালডিহাইড আর এটা থেকে কিটোন চলে যায়, ডিসঅ্যাপিয়ার করে, এবং অ্যাট দ্য সেম টাইম ওয়ান মলিকিউল অফ ওয়াটার ইজ প্রোডিউসড। ঠিক আছে, এই জন্য আমাদের এখানে 1 2 3 তিনটাই কারেক্ট হবে, তিনটাই আমাদের কারেক্ট হবে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কম্পাউন্ড ইন দ্য স্টেম? আচ্ছা, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে আবার এখানে একটা মনোস্যাকারাইড, এখানে একটা মনোস্যাকারাইড, এবং মনোস্যাকারাইডের মধ্যে এরকম একটা বন্ড আছে। এই যে এই বন্ডের কথা একটু আগে বলতেছিলাম, এটা হচ্ছে একটা গ্লাইকোসাইডিক বন্ড, এটা হচ্ছে একটা গ্লাইকোসাইডিক বন্ড। তো যেহেতু মনোস্যাকারাইড, এখানে অবশ্যই ডাইস্যাকারাইড থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এখানের মধ্যে তিনটা ডাইস্যাকারাইড দিছে, সুক্রোজ, ম্যালটোজ আর হচ্ছে সেলোবায়োস। আর সেলুলোজ তো আগেই বাদ, এটা হচ্ছে আমাদের একটা পলিস্যাকারাইড, এটা বাদ। তাহলে সুক্রোজ হবে না, ম্যালটোজ হবে না, সেলোবায়োস হবে। এই জিনিসটা কিভাবে বের করবো একটু দেখো, একটা জিনিস দেখাই। সুক্রোজ কিসের কিসের কম্বিনেশন, এই জিনিসটা একটু দেখে ফেলো। সুক্রোজ গ্লুকোজ আর ফ্রুক্টোজের কম্বিনেশন, ল্যাকটোজ গ্লুকোজ আর গ্যালাক্টোজের কম্বিনেশন, ম্যালটোজ গ্লুকোজ আর গ্লুকোজের কম্বিনেশন, সেলোবায়োস গ্লুকোজ আর গ্লুকোজের কম্বিনেশন। এইগুলো এত ইম্পর্টেন্ট না, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বাট এই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট না। এখানের মধ্যে যে জিনিসটা ফোকাসে রাখবা সেটা হচ্ছে মনে রাখবা সেলো ওয়ার্ডটা যখনই দেখবা, হতে পারে সেটা সেলোবায়োস, হতে পারে সেটা সেলুলোজ, সেলো ওয়ার্ডটা যখনই থাকবে তখনই বিটা লিঙ্কেজ গুলো হবে, বিটা লিঙ্কেজ হবে, এই যে এরকম বিটা গ্লাইকোসাইডিক বন্ড হবে। আর ল্যাকটোজ, ম্যালটোজ, বাকি যতগুলা ডাইস্যাকারাইড বলো, বাকি যতগুলা পলিস্যাকারাইড বলো, সবগুলোতে হচ্ছে আলফা হবে। হ্যাঁ, এটা বলতে পারো যে বিটা ফ্রুক্টোজ, এটা একটু মনে রাখতে পারলে মনে রাখো, নাহলে এটা দরকার না, এটা অত ইম্পর্টেন্ট না। মেইন যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সেলোবায়োস আর সেলুলোজ, মানে সেলো শব্দটা যেখানেই শুনবা সেখানেই হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক বন্ড, আর বাকি সবগুলোতে হচ্ছে আলফা গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এখন কোশ্চেন যেটা তোমাদের জন্য সেটা হচ্ছে কিভাবে বুঝবা যে এখানে আলফা গ্লাইকোসাইডিক বন্ড দিছে না বিটা গ্লাইকোসাইডিক বন্ড দিছে, এই জিনিসটা দেখে কিভাবে বুঝবা। এটা বোঝার টেকনিক হচ্ছে, এটা একটা মনোস্যাকারাইড, এটা আরেকটা মনোস্যাকারাইড, দুইটা মনোস্যাকারাইডের মধ্যে যদি এরকম হয়, এইটাকে আমরা বলি আলফা গ্লাইকোসাইডিক বন্ড। সহজে চিনার উপায় দেখাচ্ছি। আর যদি এমন হয় দুইটা মনোস্যাকারাইড রাখছো কিন্তু এদের মধ্যে বন্ডটা এরকম না হয়ে যদি এরকম হয়, এইটা হচ্ছে বিটা, এইটা হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক বন্ড। এটা শুধুমাত্র তুমি সেলুলোজ আর সেলোবায়োজের মধ্যে পাবা। ঠিক আছে, তো এখন একটু খেয়াল করো তো, এই যে এখানের মধ্যে এইটা অনুযায়ী এটা কি একটা আলফা কম্পাউন্ড এবং আলফা গ্লাইকোসাইডিক বন্ড। তো আলফা গ্লাইকোসাইডিক বন্ড এখানের মধ্যে সেলোবায়োজের মধ্যে বিটা আছে, আবার সুক্রোজের মধ্যে আলফা বিটা দুটোটাই আছে। সেলুলোজ তো আগেই বাদ, এটা একটা পলিস্যাকারাইড। তাহলে এখানে হচ্ছে আলফা বিটা দুইটাই আছে, এখানের মধ্যে বিটা দুইটাই তো বিটা, পুরোটাই বিটা, একমাত্র আলফা আছে হচ্ছে ম্যালটোজের মধ্যে। তাহলে আমাদের আনসার হচ্ছে ম্যালটোজ। কম্পাউন্ড অফ দ্য স্টেম কম্পোজড অফ আলফা ডি গ্লুকোজ, মাত্রই দেখে আসছি, অবভিয়াসলি এটা আলফা ডি গ্লুকোজ, ম্যালটোজ হচ্ছে আলফা ডি গ্লুকোজ, পার্শিয়ালি রিডিউসিং, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের একটা মাত্র কম্পাউন্ড, একটা মাত্র ডাইস্যাকারাইড যেটা কিনা পার্শিয়ালি রিডিউসিং, একটা পুরা সেল কেমিস্ট্রির মধ্যে কার্বোহাইড্রেটের মধ্যে একটা মাত্র পার্শিয়ালি রিডিউসিং সুগার আছে, সেটা হচ্ছে কি ম্যালটোজ ইজ আ পার্শিয়ালি রিডিউসিং সুগার লিঙ্কড বাই বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। নো বিটা তো না, এই যে আলফা দিয়ে হচ্ছে পুরোটা, বিটা তো এখানে আসার পসিবিলিটি নেই। তাহলে আমাদের আনসার হচ্ছে 1 and 2। Which one is the smallest protein? এটা তো মুখস্থ, সেটা হচ্ছে প্রোটামিন। এটা প্রোটামিন থেকে আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে যেটা আসতে পারে যে স্পার্ম অফ স্যামন ফিশের মধ্যে কোন প্রোটিন পাওয়া যায়, সেটা হচ্ছে প্রোটামিন। ঠিক আছে, ওকে, লেটস গো। Which one of the following is responsible for the fragrance in plants? এটা হচ্ছে টার্পিনয়েড। আমরা যে পারফিউম গুলো ইউজ করি সেই পারফিউমের মধ্যে কিছু পরিমাণে টার্পিনয়েড থাকতে পারে। এই টার্পিনয়েড ইজ রেসপন্সিবল ফর দ্য ফ্রেগ্রেন্স ইন প্ল্যান্টস। এটা প্ল্যান্টস হবে অ্যাকচুয়ালি। Which one of the following bears the weight of plants? এইটা কিভাবে বুঝবো একটু চিন্তা করো। আমাদের প্ল্যান্টের যে সেল ওয়াল, যেটার কারণে আমরা বলি যে প্ল্যান্ট সেলের একটা এক্সক্লুসিভ ফিচার আছে, সেটা কি সেল ওয়াল, এবং সেল ওয়ালের মেইন ইউনিট বা মেইন কোন জিনিসটা দিয়ে তৈরি, সেটা হচ্ছে সেলুলোজ। তার মানে পুরো প্ল্যান্ট বডির ম্যাক্সিমামটাই হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। তাহলে which one of the following bears the weight of plants? For the same reason, cellulose bears the weight of whole plants. পুরো সেল ওয়াল কি আমাদেরকে মেকানিক্যাল রিজিডিটি দেয়, তারপর হচ্ছে প্রোটেকশন দেয় আমাদেরকে, না মানে প্ল্যান্ট বডিকে আর কি। ঠিক আছে, আমাদের তো আর ইয়া নাই। তো হচ্ছে এটার আনসার হচ্ছে bears the weight of plants, এটার আনসার হচ্ছে সেলুলোজ। ইফ নন প্রোটিন পার্ট অফ কোনটা, কনজুগেটেড প্রোটিনের মধ্যে নন প্রোটিন পার্ট, হ্যাঁ এইটাকে আমরা কি বলি? ইফ নন প্রোটিন পার্ট অফ কনজুগেটেড প্রোটিন ইজ বায়োকেমিক্যাল সাবস্টেন্স দেন ইট ইজ কল্ড অ্যাক্টিভেটর, কোফ্যাক্টর, কোএনজাইম, অ্যাপোএনজাইম। এই জিনিসগুলো কি একটু আমরা দেখে আসি, চলো। এই যে ছবিটা ভালো করে দেখো, এটা ক্লাসিফিকেশন অফ এনজাইমটা যদি আমরা দেখে ফেলি, এইটা ক্লিয়ার হয়ে যাবে এমসিকিউটা। দেখো এনজাইম টু টাইপস, একটা হচ্ছে সিম্পল এনজাইম, একটা হচ্ছে কনজুগেটেড এনজাইম।
আমরা জানি যে এনজাইমস আর মেইনলি মেড আপ অফ প্রোটিন, তাহলে যারা শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি ওই এনজাইমগুলোকে আমরা বলি সিম্পল এনজাইম। আর কনজুগেটেড এনজাইমের মধ্যে একটা প্রোটিন পার্ট তো থাকবেই, সাথে একটা নন প্রোটিন পার্ট থাকবে। এই প্রোটিন পার্টটাকে আমরা বলি অ্যাপো এনজাইম, আর নন প্রোটিন পার্টটাকে কি বলি? প্রোস্থেটিক গ্রুপ। প্রোস্থেটিক গ্রুপ আবার যদি মেটাল আয়ন হয় এটাকে আমরা বলি কোফ্যাক্টর, যদি সেটা অর্গানিক কম্পাউন্ড হয় সেটাকে আমরা বলি কো এনজাইম। আচ্ছা, তাহলে কি বলছে? ইফ নন প্রোটিন পার্ট অফ কনজুগেটেড প্রোটিন ইজ বায়োকেমিক্যাল সাবস্টেন্স, এই যে দেখো নন প্রোটিন পার্ট অফ কনজুগেটেড এনজাইম, কনজুগেটেড এনজাইম আর কনজুগেটেড প্রোটিন এখানে সেম কথা, সেম জিনিস, ডোন্ট বি কনফিউজড। কনজুগেটেড এনজাইমের নন প্রোটিন পার্টের মধ্যে কি আছে? প্রোস্থেটিক গ্রুপ আছে, তার মধ্যে মেটাল কোফ্যাক্টর আছে, কোএনজাইম আছে, এখানের মধ্যে কোনটা আছে? বায়োকেমিক্যাল সাবস্টেন্স বলতে বোঝাচ্ছে এই যে অর্গানিক কম্পাউন্ড হচ্ছে একটা বায়োকেমিক্যাল সাবস্টেন্স, এইটা বোঝাচ্ছে। ঠিক আছে, কত ডিপের একটু করছে দেখো। তাহলে এটাকে আমরা বলি কোএনজাইম। তাহলে একটু দেখো, এই যে নন প্রোটিন পার্ট যদি একটা অর্গানিক কম্পাউন্ড অর বায়োকেমিক্যাল সাবস্টেন্স হয় তখন আমরা এটাকে বলি কোএনজাইম। আর যদি এটা এমন বলতো যে মেটাল আয়ন, সেক্ষেত্রে আমরা এটাকে বলি কোফ্যাক্টর। হোয়াট টাইপ অফ সাবস্টেন্স কোলেস্টেরল ইজ? তাহলে এইটা যদি আমাদের জানতে হয়, লিপিডের ক্লাসিফিকেশনটা একটু শর্টকাটে আমরা দেখে ফেলি। লিপিডকে আমরা সিম্পল, কম্পাউন্ড, ডিরাইভড তিন ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, তার মধ্যে সিম্পল লিপিড ইজ অফ টু টাইপস। সিম্পল লিপিড ইজ এগেইন অফ টু টাইপস। ওয়ান ইজ ফ্যাটি সাবস্টেন্স অর নিউট্রাল লিপিড অর ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড ইন রুম টেম্পারেচার, যদি রুম টেম্পারেচারে সেটা সলিড হয় সেটাকে আমরা বলি ফ্যাট, আর রুম টেম্পারেচারে যদি লিকুইড হয় সেটাকে আমরা বলি অয়েল। ঠিক আছে, যেমন অনেকে ছোটবেলায় বা এখনো প্যারাশুট নারিকেল তেল ইউজ করে থাকো। ঠিক আছে, তো শীতকালে দেখবা হচ্ছে এই প্যারাশুট নারিকেল তেলের বোতলটা একদম পুরো জমাট বেঁধে যায়। ঠিক আছে, কারণ কি? শীতকালে আমাদের টেম্পারেচারটা, আমাদের যে এনভায়রনমেন্টের টেম্পারেচারটা ডাউন হয়ে যায়, তখন হচ্ছে এই ট্রাইগ্লিসারাইডটা অয়েল থেকে হয়ে যায় ফ্যাট। ঠিক আছে, আবার যখন গরমকাল আসে আবার আগের মতো এটা লিকুইড স্টেটে কিন্তু আমরা ইজিলি পাই। ওকে, তারপর হচ্ছে কম্পাউন্ড লিপিডের মধ্যে কি কি আছে? ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড, লাইপোপ্রোটিন। প্রোটিন যদি কম্পাউন্ড লিপিডের মধ্যে অ্যাড থাকে সেটাকে আমরা বলি লাইপোপ্রোটিন। তো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এক্সাম্পল হিসেবে আসতে পারে যে সেল যতগুলো মেমব্রেন আছে আমাদের বায়োলজিতে, যতগুলো মেমব্রেন আছে সবগুলোর জন্য কোন লিপিডটা রেসপন্সিবল? সেটা হচ্ছে ফসফোলিপিড। অবভিয়াসলি লাইপোপ্রোটিনেরও কিছু রোল আছে, ডোন্ট বি কনফিউজড, বাট ফসফোলিপিড ইজ মোর রেসপন্সিবল। একটা মাত্র জিনিসের মধ্যে থাকে না, সেটা হচ্ছে কি? ক্লোরোপ্লাস্টের মধ্যে ফসফোলিপিড থাকে না। তাহলে ক্লোরোপ্লাস্টের যে মেমব্রেনটা, ইট ইজ মেড আপ অফ হোয়াট? এটা হচ্ছে গ্লাইকোসাইল গ্লিসারাইড। ওকে, এখন আসি ডিরাইভড লিপিড, যেটা এই কোশ্চেনের টপিক। ডিরাইভড লিপিডকে আমরা যদি ক্লাসিফাই করি, স্টেরয়েড, টারপিন, রাবার। টারপিন ইজ রেসপন্সিবল ফর হোয়াট? ফ্র্যাগ্রেন্স, স্মেল, গুড স্মেল। আর স্টেরয়েডের মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে কোলেস্টেরল, আরেকটা এক্সাম্পল আছে আর্গোস্টেরল। ঠিক আছে, আচ্ছা, তো হোয়াট টাইপ অফ সাবস্টেন্স কোলেস্টেরল ইজ? অবভিয়াসলি এটা লিপিড এবং এটা একটা ডিরাইভড লিপিড, এটা একটু মাথায় রাখতে হবে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বায়োকেমিক্যাল সাবস্টেন্স? দেখো এই ফিগারটা ভালো করে দেখো। এখানের মধ্যে যখনই এরকম ব্রেকেট দিয়ে এরকম এন দেখবা তখনই বুঝে যাবা এটা একটা পলিস্যাকারাইড। কি বললাম? ব্রেকেট দিয়ে যখনই এরকম এন লেখা দেখবা তখনই বুঝে যাবা এটা একটা পলিস্যাকারাইড। নাও দ্য কোয়েশ্চেন ইজ ইট আলফা গ্লাইকোসাইডিক বন্ডওয়ালা পলিস্যাকারাইড নাকি বিটা গ্লাইকোসাইডিক বন্ডওয়ালা পলিস্যাকারাইড? তাহলে আমাদের আনসার করাটা ইজি হবে। চলো দেখে ফেলি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বায়োকেমিক্যাল সাবস্টেন্স? স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, কাইটিন। আমি বলছিলাম যে এই ধরনের যদি থাকে, এই ধরনের ফরমেশন যদি গ্লাইকোসাইডিক বন্ড থাকে সেটাকে আমরা বলি বিটা। এবং বিটা কখন বলবো? যখন সেলো ওয়ার্ডটা থাকবে। কোথায় সেলো ওয়ার্ডটা আছে? এই যে সেলুলোজ এই ওয়ার্ডটা আছে। ঠিক আছে, এইটা হচ্ছে সেলুলোজ। শর্টকাটে তুমি কিভাবে দেখে বুঝবা? এই জিনিসটা দেখলে বুঝবা যে বিটা, বাকি সবগুলো হচ্ছে আলফা। যেমন স্টার্চ দেখতে যেমন, গ্লাইকোজেনও কিন্তু দেখতে এমন, এই জন্য ওরা এটা দেয় নাই, বা অপশনটা এভাবে ওরা ক্রিয়েট করছে। ঠিক আছে, একটা মাত্র বিটা এখানের মধ্যে প্রেজেন্ট। আচ্ছা, which statement is correct for the biochemical substance? মানে হচ্ছে সেলুলোজের জন্য কোন জিনিসটা কারেক্ট? দেখো তো এখানের মধ্যে কি বলছে? formed by alpha bond, no way, alpha no, যায় না। found only in plant body, yes, cell wall is the exclusive feature of plant cell, আর main component of cell wall কি? cellulose। তাহলে cellulose is found only in plant body. which statement is correct? এই যে তো এই জিনিসটাও একবার একটু আমরা দেখে নিব এমসিকিউর জন্য। এখান থেকে এই যে দেখো, এটাও স্টার্চ, গ্লাইকোজেন দুইটাই হচ্ছে আলফা ডিগ্লুকোজ, একমাত্র সেলু ওয়ার্ডটা পেলেই হচ্ছে বিটা ডিগ্লুকোজ। নাম্বার অফ মলিকিউলস দরকার নেই। টাইপ অফ বন্ডের মধ্যে এই যে আলফা একটা মাত্র বিটা হচ্ছে 1,4। একটু জাস্ট দেখে রাখো যে চোখ বুলানো বিটা 1,4। ব্রাঞ্চিং এর মধ্যে পুরোপুরি আনব্রাঞ্চড হচ্ছে সেলুলোজ, আর এখানের মধ্যে ব্রাঞ্চ আছে, মানে ওদের মধ্যে ব্রাঞ্চ আছে, এটা একমাত্র আনব্রাঞ্চড পুরোপুরি হচ্ছে সেলুলোজ। ঠিক আছে, বেশি একটু যদি ডিপে যেতে চাই সেই ক্ষেত্রে বলবে অ্যামাইলোজ আনব্রাঞ্চড আর অ্যামাইলোপেকটিন ব্রাঞ্চড কিনা। ওকে, কালার ইন আয়োডিন সলিউশন, ভেরি ইম্পর্টেন্ট। এটা এমসিকিউতে আসতে পারে। স্টার্চ আয়োডিন সলিউশনে ব্লু কালার নে, আর গ্লাইকোজেন হচ্ছে রেডিশ পার্পল নে। সেলুলোজ অন দি আদার হ্যান্ড হ্যাজ নো কালার অন আয়োডিন সলিউশন। রিডিউসিং প্রপার্টি, নো পলিস্যাকারাইড হ্যাজ রিডিউসিং প্রপার্টি। ফাংশন, স্টার্চ হচ্ছে কি? প্ল্যান্টের স্টোরেজ সাবস্টেন্স, এটা তো চ্যাপ্টার 1 থেকে পড়া। আর গ্লাইকোজেন হচ্ছে অ্যানিমেলের স্টোরেজ সাবস্টেন্স হিসেবে আমরা পাই। ঠিক আছে, আর সেলুলোজ কি? স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল ইন প্ল্যান্টস, ওই যে সেল ওয়াল, ঘুরে ফিরে একই কথা। তাহলে এটা হচ্ছে একটা স্ট্রাকচারাল পলিস্যাকারাইড, আর এই দুইটাকে আমরা বলতে পারি স্টোরেজ পলিস্যাকারাইড। হোয়াট ইজ দ্য নেচার অফ এনজাইম? তাহলে এনজাইমের ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাদের কিন্তু এখানে জানতে হবে। চলো দেখে আসি।
এই যে দেখো ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ এনজাইম। এত বড় দেখে ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট মেইন জিনিসগুলো দেখবো। কি কি? এনজাইম মেইনলি হচ্ছে প্রোটিন প্রোটিন প্রোটিন। এনজাইম হচ্ছে কি? প্রোটিন। এনজাইম সম্পর্কে আমাদেরকে জানা লাগবে প্রোটিন প্রোটিন কলয়েড ক্যাটালিস্ট, অর্গানিক ক্যাটালিস্ট। ঠিক আছে, এনজাইমকে মাঝে মাঝে বায়ো ক্যাটালিস্টও বলা হয়, বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। কারণ কি? বায়োলজিক্যাল সাবস্টেন্স গুলো, বায়োলজিক্যাল আমাদের বডিতে হোক, প্ল্যান্ট বডিতে হোক, যে রিঅ্যাকশন গুলো হয়, এই রিঅ্যাকশনের মধ্যে যে ক্যাটালিস্ট গুলো ইউজ হয়, এগুলাই তো এনজাইম, তাই না? আচ্ছা, তাহলে কলয়েড ক্যাটালিস্ট প্রোটিন। পিএইচ, অপটিমাম পিএইচ ফর এনজাইম হচ্ছে 6 to 9, আর অপটিমাম টেম্পারেচার হচ্ছে 35 to 40 ডিগ্রি সেলসিয়াস। এনজাইম হচ্ছে হিট সেনসিটিভ। আর আরেকটা জিনিস দেখবা হচ্ছে এনজাইমের অ্যাক্টিভিটিটা স্পেসিফিক। এনজাইম হচ্ছে অ্যাক্টিভিটি স্পেসিফিক। ওয়ার্ডগুলো জাস্ট ফোকাস অন দ্য কিওয়ার্ডস। হিট সেনসিটিভ, অ্যাক্টিভিটি স্পেসিফিক, প্রোটিন, ক্যাটালিস্ট, কলয়েড, পিএইচ 6 to 9, আর অপটিমাম টেম্পারেচার হচ্ছে 35 to 40 ডিগ্রি সেলসিয়াস। বাকিগুলো একটু জাস্ট চোখ বুলাবা, কোনো মুখস্থ দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, হোয়াট ইজ দ্য নেচার অফ এনজাইম? তাহলে এখান থেকে দেখো তো, এই যে এই ওয়ার্ডটা কি কমন পড়তেছে? কলয়েড, কলয়েড। ঠিক আছে? আচ্ছা, which protein is insoluble in water? which protein is insoluble in water? এটা যদি জানতে হয় আমাদের ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস জানতে হবে, খেয়াল করো। প্রথম দুইটাই এখান থেকে এই এতগুলোর মধ্যে যে সল্ট সলিউবল, উইক অ্যাসিড এন্ড উইক বেস সলিউবল, এটা যদি জানতে চাও জানতে পারো, সমস্যা নেই। বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম দুইটা। এই যে ওয়াটার সলিউবল কারা কারা? অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন। অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন, এরা হচ্ছে কি ওয়াটার সলিউবল। তাহলে এখানের মধ্যে ইনসলিউবল ইন ওয়াটার দেখি তো, অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন, তিনটাই তো ওয়াটার সলিউবল। তার মানে কোনটা ওয়াটার ইনসলিউবল? সেটা হচ্ছে গ্লুটেলিন। এছাড়াও একটু দেখে রাখো, যদি পরীক্ষায় আসে ইথানল না এসে কিন্তু অ্যালকোহল আসতে পারে। আবার কনফিউজ করার জন্য বলতে পারে যে সলিউবল ইন 100% অ্যালকোহল, এটা কিন্তু 75 to 80% ইথানল। একটু বেশি যদি কঠিন আসে আর কি, সেটা একটাই আছে, সেটা হচ্ছে অ্যালকোহলের সাথে রিলেশন হচ্ছে প্রোলামিনের। অ্যালকোহলের সাথে রিলেশন হচ্ছে প্রোলামিনের। আচ্ছা, ডাইলিউট সল্টের মধ্যে সলিউবল কারা কারা? অ্যালবুমিন, গ্লোবিউলিন। এই অ্যালবুমিন গ্লোবিউলিনকে অনেক জায়গায় দেখবা, এরা ডাইলিউট সল্টে সলিউবল, এরা হচ্ছে কোয়াগুলেটস অন হিট। কোয়াগুলেটস অন হিট যে অ্যালবুমিন গ্লোবিউলিন, এটা কিভাবে মনে থাকবে? কাঁচা ডিম এটাকে যখন সিদ্ধ করো তখন সেটা কি, এটা জমাট বেঁধে যায় না? এই যে জমাট বেঁধে যাওয়াটা, এটাই তো হচ্ছে কোয়াগুলেটস অন হিট। কারণ কি? এগ হোয়াইটের মধ্যে কোন প্রোটিনটা থাকে? অ্যালবুমিন। আর এগ ইয়ল্ক বা ডিমের কুসুমের মধ্যে থাকে হচ্ছে গ্লোবিউলিন। তাহলে কোয়াগুলেটস অন হিট হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন। এটা কিন্তু এখন চিন্তা করলেই পারবা। ইন এগ, এই যে একই জিনিস, অ্যালবুমিন, গ্লোবিউলিন। তাহলে অ্যালবুমিন, গ্লোবিউলিন কমন কমন কোথায় দেখো? ডাইলিউট সল্টে সলিউবল। এভাবে 1 2 3 দিয়ে আসতে পারে। ডাইলিউট সল্টে সলিউবল, কোয়াগুলেটস অন হিট, প্রেজেন্ট ইন এগ। এভাবে কিন্তু এমসিকিউ আসতে পারে। আচ্ছা, ইন সিরিয়ালস অর গ্রেইনস, ঠিক আছে, ক্রপস এর মধ্যে আমরা কমন কোন প্রোটিনটা পাই? সেটা হচ্ছে গ্লুটেলিন, গ্লুটেলিন। আর সিডস এর মধ্যে পাই হচ্ছে প্রোলামিন। প্রোলামিন অ্যালকোহলের মধ্যেও পাই, প্রোলামিন সিডস এর মধ্যেও পাই। ইন নিউক্লিয়াস এন্ড নিউক্লিক অ্যাসিড, কমন, ভেরি কমন, সেটা হচ্ছে হিস্টোন। হিস্টোন, এটা পড়ে থাকবা, একটু চিন্তা করলেই পারবা। ইন নিউক্লিয়াস এন্ড নিউক্লিক অ্যাসিড, হিস্টোন প্রোটিন। আচ্ছা, ইন বোনস, হেয়ার, নেলস, স্কিন, এটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোপ্রোটিন ইন বোনস, হেয়ার, নেলস, স্কিন হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। ইন স্পার্ম অফ সালমন, এটা একটু আগে বলছিলাম, প্রোটামিন, হুইচ ইজ দ্য স্মলেস্ট প্রোটিন। ওকে, which one of the following is the first compound produced in plants? ফার্স্ট কম্পাউন্ড প্রোডিউসড ইন প্ল্যান্টস হচ্ছে গ্লুকোজ। কিভাবে? প্ল্যান্টের মধ্যে ফটোসিনথেসিস হয়, এবং ফটোসিনথেসিসের স্পেসিফিক্যালি আমরা যদি বলি কেলভিন সাইকেল, সেখানেই হচ্ছে ফার্স্ট গ্লুকোজ প্রোডিউসড হয়। ফার্স্ট যে কম্পাউন্ডটা, ফার্স্ট যে স্টেবল কম্পাউন্ডটা প্রোডিউসড হয় সেটা হচ্ছে কি? গ্লুকোজ। এজন্যই আমাদের আনসার হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন এভাবে আসতে পারে, ফার্স্ট কম্পাউন্ড প্রোডিউসড ইন প্ল্যান্টস হচ্ছে গ্লুকোজ, আর যদি বলে মেইন ট্রান্সলোকেটেড সুগার ইন প্ল্যান্টস, এটা কোনটা? অনেকে এটা গ্লুকোজ দাগায় দেয়, এটা হচ্ছে সুক্রোজ, এটা হচ্ছে সুক্রোজ। জাস্ট ট্রান্সলোকেটেড সুগার হচ্ছে সুক্রোজ, এটা মনে রাখো। আর মেইন ফার্স্ট কম্পাউন্ড প্রোডিউসড ইন প্ল্যান্টস হচ্ছে গ্লুকোজ। অনেকে এটা উল্টাপাল্টা করে ফেলে। ওকে, মিস্টার জসিম হ্যাজ আ vineyard. After producing juice from the grapes, it looks cloudy. He uses to make the juice. He uses something. He uses a substance or something to make the juice clear. What is the name of the substance used by Mr. Jashim? তো এখানের মধ্যে দেখতেছো কিছু এনজাইম, তার মানে আমরা এনজাইম ইউজ করি টু মেক দ্য ক্লাউডি জুস ক্লিয়ার। কেন? যাতে দেখতে অ্যাপিলিং হয়। অনেক মানে জুসগুলো তুমি বাসায় বানালে যে জুসগুলো, এগুলো কিন্তু অনেক ঘন হয়, দেখতে অত সুন্দর না, কিন্তু মার্কেটের যে জুসগুলো এগুলো কিন্তু অনেক ক্লিয়ার হয় দেখতে। ঠিক আছে? এই ক্লাউডিনেসটা দূর করার জন্য আমরা এনজাইম ইউজ করে থাকি। তাহলে চলো একটু দেখি আমরা কোন এনজাইম কোথায় ইউজ করি। এই যে দেখো, ফ্রুট জুস যদি বলে কোয়েশ্চেনের মধ্যে ফ্রুট জুস মেকিং, তাহলে আমরা পাবো আমরা কোন এনজাইম ইউজ করব? সেলুলোজ। আর যদি বলে টু রিমুভ ক্লাউডিনেস ফ্রম ফ্রুট জুস, সেটা হচ্ছে পেকটিন, সেটা হচ্ছে পেকটিন। তাহলে টু রিমুভ ক্লাউডিনেস ফ্রম হোয়াট? ফ্রম হচ্ছে ফ্রুট জুস। ফ্রুট জুস যদি কোশ্চেনে এই জায়গাটা কনফিউজিং দেখো, ফ্রুট জুস মেকিং বললে সেলুলোজ, আর যদি বলে টু রিমুভ ক্লাউডিনেস ফ্রম ফ্রুট জুস, সেটা হচ্ছে পেকটিন। এটাই কিন্তু এখানে আমাদের জানতে চাইছে, আমাদের আনসার হচ্ছে পেকটিন। তাহলে বাকিগুলোও কি বলছে চলো একটু দেখে আসি। ক্লথ H2, আচ্ছা এটা বোঝাচ্ছে রিমুভাল অফ হাইড্রোজেন পারঅক্সাইড স্টেইন ফ্রম ক্লথ। রিমুভাল অফ হাইড্রোজেন পারঅক্সাইড স্টেইন ফ্রম ক্লথ, এটার জন্য আমরা ইউজ করি ক্যাটালাইজ। একই সাথে কন্টাক্ট লেন্স ক্লিন করার জন্য আমরা ক্যাটালাইজ এনজাইম ইউজ করে থাকি। আচ্ছা, ওয়াইন, ঠিক আছে, অনেকেরই একটু মনে হয় যে একটু ওয়াইন মনে লাইফে ট্রাই করা উচিত, তাই না? ঠিক আছে, ট্রাই করিও না, দেখো। তো ওয়াইন মেকিং ফ্রম স্টার্চ, ওয়াইনকে আমরা স্টার্চ থেকে প্রোডিউস করতে পারি, ওয়াইনকে আমরা ইস্ট থেকে প্রোডিউস করতে পারি। যদি স্টার্চ থেকে প্রোডিউস করি আমাদের অ্যামাইলেজ এনজাইমটা লাগে। যদি আমরা ইস্ট থেকে প্রোডিউস করি, কমনলি যেটা হয় এবং এই প্রসেসটাকে আমরা বলি ফার্মেন্টেশন, প্রোডিউসিং অফ ওয়াইন ফ্রম ইস্ট, এটাকে বলি ফার্মেন্টেশন। এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে।
সেটা হচ্ছে জাইমেজ এনজাইমটা। হুইচ এনজাইম এভাবে আসতে পারে, হুইচ এনজাইম ইজ ইউজড ইন ফার্মেন্টেশন, সেটা হচ্ছে জাইমেজ। আচ্ছা, চিজ মেকিং এর জন্য আমরা রেনিন ইউজ করি, খেয়াল করবা দিস ইজ ডাবল এন ওয়ালা রেনিন। আরেকটা রেনিন কিন্তু আছে যেটাতে একটা সিঙ্গেল এন আছে, ওইটা কিন্তু এখানে না, ওইটা কিন্তু এখানে না। আচ্ছা, চিজ ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় লাইপেজ, চিজ ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় লাইপেজ। ব্লাড ক্লটিং এ কোন এনজাইমটা ইউজ করা হয়? ব্লাড ক্লটিং এ ইউজ করা হয় প্রোটিয়েজ এনজাইম। এছাড়াও এমসিকিউ তে যদি আসে সেজন্য বলে দেয়া, সেটা হচ্ছে ফসফোলিপিড, ভিটামিন কে, প্লেটলেট, এগুলো হচ্ছে ব্লাড ক্লটিং এ হেল্প করে। এগুলো কিন্তু এনজাইম না, জাস্ট জেনে রাখো একটু। আর এটা হচ্ছে ক্লট, মানে ব্লাডকে ক্লট ফরমেশন। আর ক্লট যদি ভাঙতে হয়, ক্লট ডিসলিউশন, তাহলে ক্লট ডিসলভ করি হচ্ছে আমরা ইউরোকাইনেজ দিয়ে। আচ্ছা, তাহলে আমাদের এটা শেষ। এরপরে দেখো মিস্টার জোশিম এজ এ ভাইনিয়ার, ও একই জিনিস। দেখো দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সেড অর্গানিক কেমিক্যাল সাবস্টেন্স, কোন অর্গানিক, ওই যে পেকটিন ইউজ করা হয়েছে। আর পেকটিন কি? পেকটিন হচ্ছে একটা এনজাইম। তো এনজাইমের ক্ষেত্রে কি কি বলছিলাম পড়তে? কলয়েডাল প্রোটিন, মিলছে? কলয়েডাল প্রোটিন। আর রিমেইনস আনচেঞ্জড আফটার দ্য রিঅ্যাকশন, কোন জিনিসটা রিমেইনস আনচেঞ্জড? কেমিস্ট্রি থেকে যদি পড়ে আসো সেটা হচ্ছে ক্যাটালিস্ট। আমরা বলছিলাম এনজাইম হচ্ছে, এনজাইমের আরেকটা নাম হচ্ছে বায়োলজিক্যাল ক্যাটালিস্ট, ঠিক আছে? তাহলে ক্যাটালিস্ট রিমেইনস আনচেঞ্জড আফটার দ্য রিঅ্যাকশন, 1 2 3 তিনোটাই কারেক্ট। দ্য নরমাল লেভেল অফ কোলেস্টেরল ইন হিউম্যান ব্লাড ইজ, এটা মুখস্থ, এটা কিছু করো না, এটা মুখস্থ, ঠিক আছে? 0.15 to 1.5%। আচ্ছা, এছাড়াও আর কি কি ভ্যালু কোলেস্টেরল থেকে আসতে পারে একটু দেখে নাও। সেটা হচ্ছে টোটাল কোলেস্টেরলের ভ্যালু হচ্ছে লেস দেন 200। এইচডিএল, যেটা কিনা গুড কোলেস্টেরল, লিখে দিই, এইচডিএল হচ্ছে গুড কোলেস্টেরল। আর এলডিএল হচ্ছে ব্যাড কোলেস্টেরল। এইচডিএল 40 এর উপর থাকতে হবে, আর এলডিএল 100 এর নিচে থাকতে হবে। ট্রাইগ্লিসারাইড, তাহলে এইচডিএল হচ্ছে গুড কোলেস্টেরল আর এলডিএল হচ্ছে ব্যাড কোলেস্টেরল। এখান থেকে প্রথম তিনটা পড়লেই হবে, ট্রাইগ্লিসারাইড নট দ্যাট নেসেসারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে এখানে 0.15 to 1.5%। আচ্ছা, which one is known as cane and beet sugar? আচ্ছা, এটা কিভাবে করবা? কেন মানে হচ্ছে সুগার কেন বলতেছে, এবং সুগার কেন থেকে আমরা যে রিয়েল সুগারটা পাই, আমরা যে চিনিটা খাই, এটা হচ্ছে ওই সুগারটাই হচ্ছে কেন থেকে আসে, ঠিক আছে? এবং ওই সুগারটাকে আমরা বলি সুক্রোজ, তাহলে এটা হচ্ছে সুক্রোজ, ঠিক আছে? সেম টাইপের কোশ্চেন কি কি আসতে পারে? যেমন আসতে পারে গ্লুকোজকে আমরা বলি গ্রেপ সুগার, আর ফ্রুক্টোজকে কি বলি? F for fructose, F for fruit sugar, ঠিক আছে? ফ্রুক্টোজকে আমরা বলি ফ্রুট সুগার, ঠিক আছে? আর কেইন এন্ড বিট সুগার হচ্ছে সুক্রোজ। ওকে, which protein is found in egg yolk? এতক্ষণে এটা জানা হয়ে গেছে। এগ ইয়কের মধ্যে থাকে হচ্ছে আমাদের গ্লোবিউলিন, আর এগ হোয়াইটের মধ্যে থাকে অ্যালবুমিন। গ্লুটেলিন আর প্রোলামিন, এগুলো তো এগের সাথে রিলেটেড না। প্রোলামিন হচ্ছে ওই যে অ্যালকোহলের মধ্যে সলিউবল পড়ছিলাম। আচ্ছা, এই যে দেখো ইম্পর্টেন্ট এক্সাম্পল, এই যে এগুলো একটু দেখবা, হচ্ছে একটু জাস্ট চোখ বুলাবা, এগুলো সব মুখস্থ করতে হবে এরকম কোনো কিছুই নাই, একটু চোখ বুলাবা। এখান থেকে ইম্পর্টেন্ট, এইটা একটু ইম্পর্টেন্ট, প্লাজমা বা প্লাজমা প্রোটিনের মধ্যে কোন প্রোটিনটা আমরা পাই? সেটা হচ্ছে সেরাম গ্লোবিউলিন। তো এইভাবে কোশ্চেনটা আসতে পারে, হুইচ প্রোটিন ইজ প্রেজেন্ট ইন ইমিউন সিস্টেম বা ইজ রেসপন্সিবল ফর ইমিউন সিস্টেম। আমাদের ইমিউন সিস্টেমের জন্য যে ইমিউনোগ্লোবিউলিন কথাটার মধ্যে আছে ইমিউনোগ্লোবিউলিন, ওই গ্লোবিউলিন প্রোটিনটা হচ্ছে রেসপন্সিবল ফর ইমিউন সিস্টেম। একটু লিখে দিই, ইমিউন সিস্টেমেও হেল্প করে, ইমিউন সিস্টেম, এটাও পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, ওই ইমিউনিটি চ্যাপ্টারের কোশ্চেন আর কি এটা। ওকে, এটা ডান। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লিপিডের ক্যারেক্টারিস্টিক্স গুলা একটু দেখো। ইট ইজ সলিউবল ইন ওয়াটার বাট ইনসলিউবল ইন অ্যালকোহল। আচ্ছা, এমনি এই জিনিসটা যে ভুল, এটা কিন্তু চোখে দেখার সাথে সাথে বুঝে যেতে হবে। তুমি মনে করো ক্যারেক্টারিস্টিক্স অফ লিপিড জানো না, কিন্তু তুমি এটা কি জানো যে তেল আর জল কখনো মেশে না? তেল আর জল যে কখনো মিশে না, এটা তো জানোই, তাই না? তাহলে কি বলছে? ক্যারেক্টারিস্টিক্স অফ লিপিড মানে লিপিড বলতে আমরা কমনলি বুঝি কি? অয়েল। তো অয়েল কি সলিউবল ইন ওয়াটার? অয়েল কিন্তু ইনসলিউবল ইন ওয়াটার। তার মানে 1 ইনকারেক্ট, অটোমেটিক আমার আনসার হয়ে যাবে এখানের মধ্যে 2 and 3। তারপরও জানার জন্য আমরা বাকিগুলো একটু দেখে আসি, চলো। এই যে লিপিড ইনসলিউবল ইন ওয়াটার, লিপিড সলিউবল ইন কিসের মধ্যে সলিউবল? ইথার, অ্যালকোহল, হাবিজাবির মধ্যে সলিউবল। তবে সবচেয়ে অ্যালকোহলের মধ্যে সলিউবল, এটা হচ্ছে মানে এটা হচ্ছে কমন আর কি, মানে এটা কোশ্চেনের মধ্যে আসে, এজন্য এটা দাগিয়ে দিলাম। আচ্ছা, দে ফর্ম ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল আফটার হাইড্রোলাইসিস। তাহলে লিপিডকে আমরা যদি হাইড্রোলাইসিস করি কি পাবো? ফ্যাটি অ্যাসিড পাবো আর হচ্ছে গ্লিসারল পাবো। হ্যাজ নো স্পেসিফিক মেল্টিং পয়েন্ট, এইগুলো একটু জাস্ট চোখ বুলাবা, ঠিক আছে? এই যে নরমাল টেম্পারেচার বা রুম টেম্পারেচারে দেখবা হচ্ছে যদি লিকুইড থাকে এটাকে বলি অয়েল, আর যদি সলিড থাকে এটাকে বলি ফ্যাট, এগুলো বলছি, ঠিক আছে? একটু চোখ বুলাইলে এগুলো পারবা। Mohan learned through a newspaper that foods like rice, wheat, corn, potato, etc. are broken down into simple components through digestion, which are then oxidized in the body cells to supply the necessary energy for the body. Necessary energy for the body মানে তো carbohydrate, obviously energy, necessary energy supply the carbohydrate. If the food components from the stem are hydrolyzed, the substances will be obtained sequentially. Okay. আচ্ছা, রাইস, wheat, corn, potato এগুলোর মধ্যে মেইনলি কোন কার্বোহাইড্রেটটা থাকে?
যেটা থাকে সেটা হচ্ছে স্টার্চ, ঠিক আছে। আচ্ছা, তো স্টার্চ এখানের মধ্যে কি কি দিছে, স্টার্চ, মাল্টোজ, ওকে ওকে, এটা কেমনে পারবা দেখো। প্রথমে চিন্তা করো স্টার্চ কি, স্টার্চ কি, সবগুলো শুরু হচ্ছে স্টার্চ, স্টার্চ কি অবভিয়াসলি স্টার্চ দিয়ে শুরু হবে, কারণ হচ্ছে সবার প্রথমে থাকে পলিস্যাকারাইড, পলিস্যাকারাইডকে যত আমরা ভাঙবো 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 সবার লাস্টে আমরা পাবো কি, মনোস্যাকারাইড, আর মনোস্যাকারাইডের ঠিক উপরে কি পাবো, ডাইস্যাকারাইড। তাহলে এরকম ফরমেশনে কোনটা আছে চলো দেখি। প্রথমেই মনোস্যাকারাইড আছে কোনটাতে, মনোস্যাকারাইড, এর মাইল্টোজ, এটা তো ডাইস্যাকারাইড, ডেক্সট্রিন, নো ইট ইজ নট এ মনোস্যাকারাইড। এই যে মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড এই দুইটার মধ্যে একটা হবে, এই দুইটা বাদ, কারণ এগুলো হচ্ছে মনোস্যাকারাইড দিয়ে শুরু হয় নাই। তাহলে মনোস্যাকারাইড দিয়ে শুরু হয়েছে, এরপরে ঠিক ডাইস্যাকারাইড কোনটা, এই যে ম্যালটোজ, ম্যালটোজ হচ্ছে ডাইস্যাকারাইড, ডেক্সট্রিন তো ডাইস্যাকারাইড না, তাহলে ম্যালটোজ, এরপর ডেক্সট্রিন, এরপর হচ্ছে পলিস্যাকারাইড। এটাই হচ্ছে আমাদের আনসার। কিভাবে বের করবা বুঝতে পারছো? আচ্ছা, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, এরপর হচ্ছে পলিস্যাকারাইড, এই ফরমেশনটা, ঠিক আছে ওকে। তারপর হচ্ছে মোহন লার্ন থ্রু, আচ্ছা বুঝলাম, সেম কোয়েশ্চেন, হুইচ ইনফরমেশন রিগার্ডিং কোলেস্টেরল ইজ কারেক্ট, কোলেস্টেরলের জন্য কোনটা কারেক্ট, লো লেভেল অফ এলডিএল ইন দ্য ব্লাড ইজ হার্মফুল, আমরা একটু আগে পড়ছি এলডিএল হচ্ছে ব্যাড কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল লো থাকলে তো গুড, তাহলে এটা ভুল, ফিমেলস হ্যাভ মোর এলডিএল ইন দেয়ার বডি দেন মেলস। আচ্ছা, বাকিগুলো একটু দেখি চলো, যদি মনে করো এটা আমরা জানি না। হাই কোলেস্টেরল ইন দ্য ব্লাড causes a heart disease called coronary thrombosis, yes yes yes, এটা হার্ট পড়ানোর সময়ও এটা ডিসলিপিডেমিয়া বা হাইপারলিপিডেমিয়া এরকম ওয়ার্ডগুলা বা ওগুলো যদি নাও জানার সমস্যা নাই, যে হাই কোলেস্টেরল আমাদের বডিতে কি প্লাক ফর্মেশন করে করোনারি থ্রম্বোসিস করতে পারে, করোনারি থ্রম্বোসিস করতে পারে, দিস ইজ কারেক্ট। তাহলে বাকিগুলো ভুল। এই যে ইট ইজ এ টাইপ অফ কম্পাউন্ড লিপিড, কি এটা কম্পাউন্ড লিপিড, নো দিস ইজ এ ডিরাইভড লিপিড, ডিরাইভড লিপিড। কোলেস্টেরল কি স্টেরয়েড, স্টেরয়েড কি ওয়ান টাইপ অফ ডিরাইভড লিপিড, তাহলে এটাও ভুল। ফিমেলস হ্যাভ মোর এলডিএল ইন देयर ব্লাড দেন মেলস, এটাও ভুল, ঠিক আছে। হিমোগ্লোবিন ইজ এ, আচ্ছা হিমোগ্লোবিন হচ্ছে ফার্স্ট অফ অল একটা প্রোটিন, এবং হিমোগ্লোবিন প্রোটিনটা কোন ধরনের প্রোটিন, এখানের মধ্যে একটাই প্রোটিন দিছে, সেটা হচ্ছে কনজুগেটেড প্রোটিন, আমাদের আনসার হচ্ছে কনজুগেটেড প্রোটিন। আরেকটু ক্লিয়ারলি আমরা যদি দেখতে চাই, এই যে দেখো আমাদের কনজুগেটেড প্রোটিন কি কি আছে, নিউক্লিওপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিনের আরেকটা নাম হচ্ছে মিউকোপ্রোটিন, মিউকোপ্রোটিন খেয়াল রাখবা, লাইপোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, মেটালোপ্রোটিন, মানে কনজুগেটেড প্রোটিনগুলো কি প্রোটিন পার্ট থাকবে সাথে নন প্রোটিন পার্ট থাকবে, কনজুগেটেড এনজাইমের মতোই। তাহলে এই যে এখানে নন প্রোটিন পার্ট কি হতে পারে, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয়াস বা নিউক্লিক সরি নন প্রোটিন পার্ট হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এখানের ক্ষেত্রে কি হতে পারে, গ্লুকোজ বা কার্বোহাইড্রেট, এখানের ক্ষেত্রে লিপিড, এখানের ক্ষেত্রে ক্রোমো, ক্রোমো মানে হচ্ছে পিগমেন্ট, ক্রোমো মানে হচ্ছে পিগমেন্ট, আর মেটালও বলেই আছে, মেটাল মেটাল, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিওপ্রোটিন কোথায় পাওয়া যাবে, অবভিয়াসলি নিউক্লিয়াস রিলেটেড সবকিছু ক্রোমোজোমে পাওয়া যাবে, গ্লাইকোপ্রোটিন আর মিউকোপ্রোটিন সেল মেমব্রেনের মধ্যে পাওয়া যাবে, আর লিপিডের মধ্যে কোনটা বলছিলাম, ফসফোলিপিড, ফসফোলিপিড, ফসফোলিপিড। এবং খুবই ইম্পর্টেন্ট একটা গ্লাইকোপ্রোটিনের নাম হচ্ছে ইন্টারফেরন, এটা পরীক্ষা অনেকবার আসে। ইন্টারফেরন ওয়ান টাইপ অফ প্রোটিন, ইন্টারফেরন ওয়ান টাইপ অফ প্রোটিন, কোন ধরনের প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, কোন ধরনের প্রোটিন, গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, লাইপোপ্রোটিন ওই যে প্লাজমা প্রোটিনের মধ্যে কি আছে, প্লাজমা প্রোটিনগুলো অ্যাকচুয়ালি হচ্ছে লাইপোপ্রোটিন, প্লাজমা প্রোটিনগুলো অ্যাকচুয়ালি হচ্ছে লাইপোপ্রোটিন। ক্রোমোপ্রোটিন, এই যে দেখো আমাদের আনসার হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন। এছাড়াও হিমোগ্লোবিন ছাড়াও কি কি আছে, ক্যারোটিনয়েড, ক্লোরোফিল, রোডোপসিন, বিলিপ্রোটিন, ক্যারোটিনেট, ক্লোরোফিল থেকেও, ক্যারোটিনেট থেকেও বোর্ডে কোশ্চেন আসছে যে এটা ক্রোমোপ্রোটিন কিনা। মেটালোপ্রোটিন, সিডারোফিলিন আর হচ্ছে সিরোলোপ্লাজমিন, সিরোলোপ্লাজমিনের মধ্যে এখানে এটা হবে না, এটা আমি কেটে দিচ্ছি, এটা আমি কেটে দিচ্ছি, এটা হবে না, ঠিক আছে এটা হবে না। আর সিডারোফিলিন এটা হচ্ছে এখানে যদি আয়রন মেটালটা থাকে সেটাকে আমরা বলি সিডারোফিলিন, আর যদি কপার থাকে এটাকে আমরা বলি সিরোলোপ্লাজমিন, ঠিক আছে ওকে। তাহলে আমাদের আনসার হচ্ছে কনজুগেটেড প্রোটিন। তারপর which scientist proposed lock and key model, lock and key model করছে হচ্ছে সায়েন্টিস্ট এমিল ফিশার, সায়েন্টিস্ট এমিল ফিশার। তাহলে বাকি সায়েন্টিস্ট গুলো কি আমাদের লাগবে, এই যে এটা লাগবে, ডি কশল্যান্ড, সায়েন্টিস্ট কশল্যান্ড, যে মডেলটার ব্যাপারে এনজাইমের যে মডেলটা বলছে ওই মডেলটার নাম কি, ইনডিউসড ফিট মডেল, ইনডিউসড ফিট মডেল, ইনডিউসড ফিট মডেল, ইনডিউসড ফিট মডেল, ঠিক আছে। আচ্ছা, the enzyme that is used in the lens of the eye for cataract surgery, আবার ওই এনজাইমের ইউজ একটু দেখে আসি চলো। এনজাইমের ইউজ, এই যে ক্যাটারাক্ট সার্জারি, ক্যাটারাক্ট সার্জারি আমেরিকান আই সার্জন ডক্টর জোসেফ স্পিনা ইউজড ট্রিপসিন এনজাইম, ইউজড কোন এনজাইম, ট্রিপসিন এনজাইম ইন ক্যাটারাক্ট সার্জারি অফ আই। আচ্ছা, এর আগেও লেন্স রিলেটেড আমরা আরেকটা মানে লেন্স ওয়াশ করার জন্য খুব সম্ভবত একটু আগে পড়ছিলাম, সেটা কোন এনজাইম ছিল, ক্যাটালেজ। আর যদি বলে আই ক্যাটারাক্ট সার্জারি সেটাতে ইউজ হয় হচ্ছে ট্রিপসিন এনজাইম, সেটাতে ইউজ হয় হচ্ছে কি, ট্রিপসিন এনজাইম। আচ্ছা, ইন ট্রিটমেন্ট অত লেস নেসেসারি। পেপার ইন্ডাস্ট্রিতে একটু এগুলো জাস্ট একটু চোখ বোলাবা, যে হচ্ছে জাইলেনেস হচ্ছে পেপারকে কালারলেস করে ফেলে, সেলুলেস হচ্ছে পেপারকে স্মুথ করে, আর লিগনিনেস আর সেলুলেস দুইটাই হচ্ছে পেপারকে স্মুথ করে। বায়োটেকনোলজি, তোমরা যদি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিটা সম্পর্কে একটু আইডিয়া থাকে তাহলে পলিমারেজ এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম এগুলো সম্পর্কে জেনে থাকবা। রেস্ট্রিকশন এনজাইম ইজ ইউজ টু কাট পোরশনস অফ ডিএনএ, ঠিক আছে। এবং রেস্ট্রিকশন এনজাইমকে আমরা আবার কি বলি, মলিকিউলার সিজার বলে থাকি, আচ্ছা, একটা জিনিস নিয়ে তোমরা ভুল করে থাকো কমনলি, সেটা হচ্ছে ডিএনএ কে কাট করে ফেলছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, তোমরা অনেক সময় এটাকে বলে হেলিকেজ এনজাইম। নো, হেলিকেজ এনজাইম আমরা ইউজ করি ডিএনএ রেপ্লিকেশনে, আর ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজিতে আমরা ডিএনএ কাট করার জন্য ইউজ করি সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। বোথ আর নট সেম, ঠিক আছে, খেয়াল রাখবা জিনিসটা। তাহলে ক্যাটারাক্ট সার্জারি, এই যে এখানের মধ্যে আমাদের আনসার হচ্ছে কি, ট্রিপসিন ইউজ করা হয়, ক্যাটারাক্ট সার্জারিতে ইউজ করা হয় ট্রিপসিন, ওকে।
which of the following increases the activity of an enzyme? তাহলে কারা কারা দেখো তো, এই যে ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ এরা হচ্ছে এনজাইমের অ্যাক্টিভিটি ইনক্রিজ করে, আর সিলভার জিঙ্ক কপার হচ্ছে ডিক্রিজ করে। তুমি শুধু ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজটা মনে রাখো যে ওরা পজিটিভ দিকে ইনক্রিজ করে, ঠিক আছে? এই যে ম্যাগনেসিয়াম 2 প্লাস Mn2 প্লাস 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 আছে, পজিটিভের দিকে যাবে মানে ইনক্রিজ করবে। তাহলে আমাদের আনসার এখান থেকে কোনটা? ম্যাঙ্গানিজ, এটাই আমাদের আনসার।